আমাদের মাননীয় মহাসচিব স্যার প্রশ্ন করেছে যে আমরা কেন মনোনয়ন চাই। দলের প্রতি আপনার ত্যাগ তিতিকা কি ছিল? এটাই বলেছে যে প্রশ্ন কিন্তু আমরা বলতে পারবো না, এগুলো আমাদের বলা নিষেধ আছে। আর মির্জা আলমগীর স্যার হলো আমার এলাকার। কেন আমাদেরকে ওনারা সিলেকশন করবে, আমরা মানে কি ধরনের কাজ করব, এই ধরনের প্রশ্ন আর কি করেছে। যে আমাদের আসলে এটা বলা ঠিক না, তারপরেও যে ইন্ডিভিজুয়ালি আমি ওইভাবে বলছি। এখন আমরা সবাই ইন্টারভিউ দিয়ে আসলাম, এখন দেখি কার ভাগ্যে আল্লাহ কী লেখে। তবে আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের মহাসচিব স্যার বলেছেন যে আমরা যাকে সিলেকশন করি আপনারা এক হয়ে কাজ করবেন। ইনশাল্লাহ আমরা যেহেতু অর্ধেক জনগোষ্ঠী নারী, আমরা যেহেতু দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের ত্যাগ কারো কম না, আমরা কম বেশি সবাই অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতিটা করছি। ইনশাল্লাহ যাকে দিবে, যে আপাকে দিবে আমরা সেটা। একটু আগে যিনি বলে গেছেন, আমরা রংপুর বিভাগে একই সাথে ছিলাম এবং উনি আমার সাথেই নীলফামারী জেলারই উনি আরেকজন সদস্য আমার সাথে। তো দলের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে একই কোশ্চেনই করেছেন যে আমরা কেন মনোনয়ন চাই, এই কোশ্চেনটাই করেছেন। তো আমার জায়গা থেকে আমি নীলফামারী 3 জলঢাকা উপজেলা থেকে এসেছি। তো আমি একজন সাধারণ সদস্য, আমি কোনো নেতা নই, আমি কর্মী। আমি এমন একটা পরিবারের সাথে সংযুক্ত যে সারা জীবন জনসেবা করে এসেছে, জনগণের সেবা করে এসেছে। সেখানে আমার শ্বশুর 96 সংসদ সদস্য ছিলেন এবং 4 বারের মেয়র ছিলেন। এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে 25 জন মেয়রের মধ্যে আমার স্বামী একজন ছিলেন। তো আমার স্বামীর জেল জুলুম অত্যাচারের অনেক শিকার হয়েছেন। সেই সময় আমি আমার হাজব্যান্ডের সাথে থেকে এবং আমার হাজব্যান্ডের শূন্য জায়গাটাতেও আমি পূরণ করি, দলের জন্য অবদান রেখেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী। তো আমরা সবাই জানি যে আমরা ওই এলাকায় সব 4 জনই জামাতের এমপি হয়েছেন। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি, এবং মহিলা যেহেতু অর্ধেক, 2,91,000-এর মধ্যে অর্ধেক, তো সেখানে মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। আর আমাদের দেশনায়ক তারেক রহমান উনি একজন তরুণের পরীক্ষিত প্রতীক। সেখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দেন, আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আইন প্রণয়নের ক্ষেত্রে আমার এলাকার মহিলারা কর্মঠ কিন্তু সুবিধা বঞ্চিত। আমি যদি সংসদ নির্বাচিত হই তাহলে আমি মহিলাদের কুটির শিল্প, আমাদের 31 দফায় একটা কথা ছিল মহিলাদের সুশিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার, আমি এটি প্রস্তাব করব ইনশাআল্লাহ। মহিলাদের স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে আমি কাজ করব। আমরা নমিনেশন কেন দিবে এই প্রশ্নের জবাবে বলছি যে 17টি বছর এবং আমি ক্লাস 9 থেকে রাজনীতি করেছি মির্জা আলমগীর স্যারের হাত ধরে। আর মির্জা আলমগীর স্যার হলো আমার এলাকার এবং আমার বাসা, ওনার বাসা 400 গজ আগাপিছা। এই সূত্রে আমাকে আমি বলছি যে আমার দাবিগুলো বলছি যে এতদিন আমরা জেল খাটছি, আমরা মায়েরও খাচ্ছি রাজপথে, পুলিশের হাতেও নির্যাতিত হয়েছি, সব কিছু নির্বাচন করে আসলে আমরা আজকে এই পর্যন্ত এসে পেরেছি। এই সূত্রে আমি আমার দাবি, মির্জা ফখরুল ইসলাম স্যার উনি বলছে যে আপনি যদি হতে পারেন, আপনাকে নমিনেশন দেওয়া যায়, তাহলে আপনি কি কাজ করবেন, এলাকায় কি কাজ করবেন? আমি বাল্যবিবাহ, মাদক আর নারীর উন্নয়ন নিয়ে কাজ করব, আমি এটাই বলেছি। আমি নাসিমা আমিন, আমি রংপুর থেকে এসেছি। তো আমরা যখন গেলাম তখন আমাদেরকে কোশ্চেন করা হলো যে আপনারা কেন নমিনেশন নিয়েছেন এবং মনোনীত যদি হন তাহলে কি করতে চান। তো আমি কেন নমিনেশন নিতে চাই আমি সে কথা বলেছি যে আমি একজন নারী অধিকার কর্মী, আমি নারীর অধিকার, শিশু সুরক্ষা এসব নিয়ে কাজ করি। এই বিষয়গুলো নিয়ে আমি জোরালোভাবে কাজ করতে চাই এবং যদি আমি যদি মনোনীত হই তাহলে আমি দেশের জন্য কাজ করব বলে আমি আসলে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছিলেন, মির্জা ফখরুল ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন, গয়েশ্বর চন্দ্র সরকার। না, ওনারা আমাদের সবাইকেই শুনেছেন এবং ওনারা ওনাদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। এটাই বলেছে যে আসলে সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব নয়, এবার যাদের সুযোগ দিতে পারবে না আগামীবার তাদের সুযোগ দেবে এবং এটা সবাইকে মেনে নিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে। ছিল বিভাগীয় অবস্থায় ডাকার পরে প্রত্যেকের কাছ থেকে জেলা ভিত্তিক এক একজন করে তাদের মতামত তিনি শুনছেন, পুরো জুরি বোর্ড শুনছেন এবং শোনার পরে ওনারা বিবেচনা করে দেখবেন যে ইনশাআল্লাহ কাকে এই পদটুকু দেওয়া যায়। না, একা উনি করছেন না, ওখানে আরও আমাদের
অনেক বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন, ওনারা হচ্ছে সবাই মিলে যার যেটা মনে হচ্ছে যেভাবে প্রশ্ন করা যায় ওভাবে করে প্রশ্ন করছেন। দিক নির্দেশনা এটাই যে আমরা দলে যেহেতু বিগত টাইমে ছিলাম, একসাথে ছিলাম, রাজপথে ছিলাম, যখন আন্দোলন সংগ্রাম করেছি একসাথে, আগামীতে যদি যে ওনারা যাকে বিবেচনা মনে করবেন, যাকে মনে করবেন পারফেক্ট, তাকে দেওয়ার পরে আমরা যেন সবাই যেন তার সঙ্গে থেকে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি। কোনো বিদ্বেষ নয়, কোনো হিংসা নয়, সুন্দর করে দেশটাকে করার জন্য সবাইকে একত্রিত থাকার আহ্বান জানাই। আমাদের প্রত্যেকের কাছে জিজ্ঞাসাবাদ করেছেন, আমাদের পুরাতন দিনের কথা জিজ্ঞাসা করেছেন, আমাদের আন্দোলন সংগ্রামের কথা জিজ্ঞাসা করেছেন। দলের প্রতি আপনার ত্যাগ তিতিক্ষা কী ছিল, আপনার বিগত দিনে আন্দোলন সংগ্রামে কি করেছেন, আপনি কেন হলো সংসদীয় আসনে যেতে চান, আমাদের ত্যাগ তিতিক্ষার কথা জিজ্ঞাসা করেছেন, আমাদের পার্টিসিপেটটা কী ছিল, এগুলো সব কিছু বিবেচনা করে দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমরা যারা রাজপথে সংগ্রাম করেছি, জেল জুলুম হামলা খেয়েছি, আমরা রাতের পর রাত ঘর ছাড়া থেকেছিলাম, তারা অবশ্যই হলো এখান থেকে কিছু একটা পজিটিভ রেজাল্ট পাবো। আর এই রেজাল্ট দিয়ে ইনশাআল্লাহ আগামীতে সংসদে গিয়ে আমাদের শহরের, আমাদের জেলার যে সমস্যাগুলো আর রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা রয়েছেন তারা সবাই জানেন যে 52% মহিলা নারী। আমরা নারী হিসেবে আসলে মূল্যায়ন বলা হয় যে অর্ধেক মূল্যায়ন দেওয়া রয়েছে, কিন্তু বাস্তবে কাগজে কলমে মূল্যায়ন দেওয়া থাকলেও বাস্তবে মূল্যায়ন দেওয়া হয় না। আমাদের যখন দুর্দিনের দরকার ছিল তখন আমাদেরকে সামনের সারিতে রাখা হয়েছিল, এখন আমাদের হচ্ছে মূল্যায়নের নাই। তাই আমরা আশাবাদী যে জনাব তারেক রহমান আমাদের প্রতি প্রচুর রেসপেক্টেড, কারণ তার মা আমাদের বেগম খালেদা জিয়া, উনি আমাদের নারী যে অধিকার যতটুকু আমাদেরকে দিয়ে গিয়েছিলেন আমাদের নারীদের, তা উনি সেটার ধারাবাহিকতায় আমাদেরকে অধিকারটুকু বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে 36টি আসন রয়েছে সেই 36টি আসনে অবশ্যই হলো ত্যাগী যারা নির্যাতিত নেত্রী, যারা রাজপথে হলো লড়াই সংগ্রাম করে সব কিছু হারিয়ে আর শূন্য অবস্থায় অবস্থান করছে, তাদেরকে অবশ্যই এই স্থানে উনি দিবেন। একসঙ্গে ডেকেছে, এখন আমাদেরকে সবাইকে প্রশ্ন করেছে। এখন প্রশ্ন কিন্তু আমরা বলতে পারবো না, এগুলো আমাদের বলা নিষেধ আছে, ঠিক আছে? কি প্রশ্ন করেছে, কারণ আপনার কালকেও ভাইবা আছে, হ্যাঁ। তবে প্রশ্ন যা করেছে আমাদের প্রধানমন্ত্রী, মানে দলের চেয়ারপারসন, উনি প্রশ্ন করেছে এবং মহাসচিব সাহেব সবাইকে বলেছে। সবাই বলছে আপনারা বলেছেন আর আমাদের প্রয়োজন নেই, বলেনি। ওখানে স্থায়ী কমিটি পুরো আছে, সবাই সুন্দর প্রশ্ন করেছে এবং ওনারা ধৈর্য সহকারে আমাদের সব কিছু শুনেছে। আস্থা আছে বলে আমরা অত দূর থেকে, আমি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের একটা উপজেলা, মানে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত থেকে এসেছি। আমি একটা আস্থা এবং আশা নিয়েই এসেছি। তারপরে উপর আল্লাহ এবং আমার ভাগ্য যদি থাকে ইনশাল্লাহ, আস্থা তো থাকবে, দলের উপর আস্থা আছে বিধায় আমি এসেছি, তাই না?